আবার একটা নতুন ক্লাস নিয়ে আপনাদের কাছে। আজকের দিনটা নিশ্চয়ই ভালো কাটছে এবং আগামী সময়টাও ভালো কাটবে এই শুভকামনা জানিয়ে আমরা আজকে কন্ডেন্সার এবং এভাপোরেটর নিয়ে কিছু বলবো। আমরা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম যে কোনো বস্তু উষ্ণ বা শীতল লাগবার কারণটা কি। উষ্ণ অনুভূত হওয়ার জন্য আমার হাতকে অবশ্যই সেই বস্তুর তুলনায় শীতল হতে হবে, আর যদি শীতল অনুভূত হতে হয় তাহলে সেই বস্তুর তুলনায় আমার হাত বা শরীর উষ্ণ হতে হবে। আর যখন এই উষ্ণতা অনুভব করব বা শীতলতা অনুভব করব তখন মূল টানটা কি হবে? তাপের আদান প্রদান ঘটবেই। উষ্ণ বস্তু শীতল হবে তাপ ত্যাগ করে, এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে উষ্ণ হবে। কথাটা পরিষ্কার হয়েছে? তাহলে এই রকম একটা ধারাবাহিক প্রক্রিয়াতে যদি কোনো বস্তু উষ্ণ হয়ে যায়, ভালো করে বুঝবার চেষ্টা করতে হবে, তাহলে তাকে পুনরায় শীতল না করলে সে আর শীতলতার পরিবেশ তৈরি করতে পারবে না। তাহলে গরম হয়ে যাওয়া বস্তুকে শীতল করাটা জরুরি, আবার শীতল হয়ে যাওয়া বস্তুকে উষ্ণ করা জরুরি নয়। কেননা আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে আছি। তো আমার প্রথমে কোনো একটা বস্তু থেকে যদি তাপ নিয়ে না নিই তাহলে সে শীতল হবে না। আবার একই রকমভাবে কোনো বস্তুকে যদি চাপ না দিই তাহলে সে প্রবাহিত হবে না। আবার একই রকমভাবে কোনো বস্তুকে যদি চাপ দিয়ে দিই তাহলে সে চাপ পেয়ে উষ্ণ হবে। এইরকম একাধিক সমস্যা নিয়ে আমাদের রিজেনারেশন সিস্টেম বা রেফ্রিজারেশন সিস্টেম শুরু। আমরা প্রথমে একটা কন্ডেন্সার দেখাবো। এই যে কন্ডেন্সারটা দেখছি তার একটা শুরু এবং শেষ ভাগ আছে। এই একটা নলের প্রান্ত দেখতে পাচ্ছি, এই আমার আঙুলের এখানে, আর এই উপরে এখানে একটা প্রান্ত দেখতে পাচ্ছি। আবার ভালো করে দেখি, এই একটা প্রান্ত, আবার এই একটা প্রান্ত দেখা গেল। তাহলে এই দুই প্রান্তের মধ্যে এক প্রান্ত শুরু এবং এক প্রান্ত শেষ। এটা একটা লোহার জাল, এবং এই লোহার জালের এই যে স্টিকগুলো, এই স্টিকগুলো হচ্ছে তাপ নিষ্কাশনে সাহায্য করে। এই নলগুলোর মধ্যে দিয়ে গ্যাস প্রবাহিত হয়, আর এইগুলো এই গিটারের মতন এইগুলো তাপ নিষ্কাশনে সাহায্য করে। দেখুন, এগুলো আমি একটা তুলে দেখিয়েছিলাম, এগুলো স্টিক ছাড়া আর কিছু নয়। এগুলো কোনো নল নয়। দেখুন, অনেকে এটাও জানে না, সাইকেলের স্পোকের মতন একটা বিষয়। আর এভাপোরেটরটাকে দেখিয়ে, হ্যাঁ, আর এভাপোরেটরটাকে দেখাই। এভাপোরেটর হচ্ছে এই, যার মধ্যেও নলাকার পথ রয়েছে। একটা প্রবেশের পথ রয়েছে, একটা নির্গমনের পথ রয়েছে। কিন্তু প্রবেশের পথটা খুব সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট একটা নল। এটা কিন্তু ওই স্টিকের মতন দেখতে হলেও এটার নাম ক্যাপিলারি টিউব। এটার নাম কি? ক্যাপিলারি টিউব। আর এই অংশটা হচ্ছে কি আউটলেট, এটা ইনলেট। ইনলেট প্রেসারে দেওয়া হয় ক্যাপিলারির মাধ্যমে আউটলেট। মনে রাখবে, রেফ্রিজারেশন সিস্টেমের একটা গুরুতত্ত্ব হচ্ছে গিয়ে যেখান থেকে গ্যাস বেরোচ্ছে সেই জায়গাটা সরু হবে, আর যেখান থেকে ফিরছে সেটা কিন্তু সরু হবে না, সেটা মোটা হবে। ওই জন্য আমরা সাকশন লাইনকে মোটা পাই, ডিসচার্জ লাইনকে সরু পাই। এখানে একটা কম্প্রেসার কাটাও রয়েছে, আমরা সেটাকে দিয়েও দেখিয়ে দেব এর পরবর্তী কোনো পর্যায়ে। এখন আমি এইটুকুই বলতে চাই যে আমরা দেখলাম দীর্ঘ পথের মধ্যে কানেক্টিং বিভিন্ন কিছু থাকলেও, কানেক্টিং পাইপ থাকলেও মূল অংশ রেফ্রিজারেটরের দেখালাম,
আমি এয়ার কন্ডিশনারেরও দেখাতে পারতাম। এই পাশেই আমার রয়েছে এসিরও এভাপোরেটর, এই একটা রয়েছে এভাপোরেটর, এই একটা রয়েছে এভাপোরেটর, আর ওই অংশগুলোকে বলা হয় কন্ডেন্সার, যেটা রাখা রয়েছে। এই যে কন্ডেন্সার আমার আঙুলের ওখানে নিচে কাপড়ে রাখা রয়েছে। তো এই যে এভাপোরেটর এবং কন্ডেন্সার, এই যে বিষয় দুটোই হচ্ছে এয়ার কম্প্রেসার, এই তিনটে বিষয় হচ্ছে এই রেফ্রিজারেটর সিস্টেমের মূল অধ্যায়। ফ্রিজটা ছোট ছোট বাক্স, আর এয়ার কন্ডিশন মেশিনটা হচ্ছে বড় বাক্স। আমরা এবার ধীরে ধীরে পরপর পরপর সিস্টেমটাকে বুঝে নিই, দেখা যাক কতটা আমরা ক্লিয়ার করতে পারি। তবে আপনাদের কাছে বলছি, আপনারা মন দিয়ে শুনুন। যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে তারাও বুঝে যাবে, স্কুলের ছাত্র ক্লাস 6 স্ট্যান্ডার্ড হলেই সে বুঝে যাবে যে কীভাবে একটা রেফ্রিজারেটর ঠান্ডা করে, অর্থাৎ তাপ নিতে পারে আমার শরীরের তাপ না নেওয়া পর্যন্ত, না নেওয়ার ক্ষমতা হওয়া পর্যন্ত সে কিন্তু ঠান্ডা করতে পারবে না। আর আমরা ইউটিউবে এই ভিডিওগুলো দেওয়ার কারণ আমি আগে আপনাদেরকে বলেছি, এখনও বলছি, আমার শরীর এবং ব্যস্ততা এমন জায়গায় চলে যাচ্ছে, দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত একাধিক ছাত্রের কাছে সবসময় পৌঁছলো খুব কঠিন। আমি আপাতত আপনাদের সাথে রয়েছি, আগামী দিনেও থাকবো, কিন্তু যখন থাকবো না তখনও যাতে একই রকমভাবে কেউ একজন বলে দেওয়ার মতন থাকে, তার জন্য এটাকে রিজার্ভে রাখা। এখন সমস্যা কি, ইউটিউবেও এই ফেসবুকেও আমরা আগে লাইভে দিতাম, কিন্তু ফেসবুকে 1 মাসের বেশি কোনো ভিডিও থাকছে না। আর ইউটিউবে থাকবে, হ্যাঁ, তার জন্য আবার পয়সা দিতে হয় উল্টে। এটা মানে একটা প্রসেস আগামী দিনে চালু হচ্ছে, উল্টে পয়সা দিতে হবে। পয়সা পাওয়ার তো ঘটনা আছেই, আমিও সামান্য উপযুক্ত হয়েছি পয়সা পাওয়ার, কিন্তু আমার হয়তো দিতে হয় না, দিতে হবে না, অ্যাডজাস্টে উল্টে জমা খরচ মিলে, নেট মিটারিং সিস্টেম যেমন সোলারের জমা এবং খরচ মিলে মাঝখানের উপরি অংশটাও আসবে, ওরকমই ঘটনা। তো ওয়েব অর্থাৎ আকাশ কিন্তু ফ্রি কিছু রাখবে না, কেননা প্রত্যেকটা স্পেস কিন্তু দামি, তাই তো। আর ডাউনলোডিংয়েরও পয়সা লাগে, সে কথা ছাড়ুন। এখন আপনারা যারা ইউটিউব দেখছেন তাদেরকে আমার বোঝাতেই হবে যে কিভাবে একটা রেফ্রিজারেটর সিস্টেম ঠান্ডা বা গরম হয়। গরম কেন বললাম? গরম করাটাও কিন্তু রেফ্রিজারেটর সিস্টেমের কাজ। গরম করাটাও কাজ কেননা এটাকে আমরা বলি এয়ার কন্ডিশনিং। কি বলি? এয়ার কন্ডিশনিং। তো এয়ার কন্ডিশনার কথাটার মানে শুধু ঠান্ডা করা না, এয়ারকে কন্ডিশন ওয়েতে হয় গরম নয় ঠান্ডা করা, এটাই হচ্ছে এয়ার কন্ডিশনের কাজ। অনেকেই মানতে বাধ্য হবে না, কিন্তু শীতপ্রধান দেশে এয়ার কন্ডিশনার এমনভাবে স্থাপন করা হয়, সে কিন্তু মাঝে মাঝে গরম হওয়াটাকে ভয় পায়। মানে হ্যাঁ, গরম হওয়া সম্ভব, কেননা আমরা যেটা আউটডোর ইউনিট হিসাবে দেখি, সেখানে গিয়ে দেখবেন তো গরম হাওয়া বেরোচ্ছে না ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আচ্ছা, গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এই কথাটা যদি সত্যি না হতো তাহলে আমার ঘরের গরম কোথায় গেল? বাইরে তো বেরোতেই হবে। তাই বাইরে বেরোনোর মাধ্যম হচ্ছে গিয়ে আমরা কি করি, একটা দুধ ঠান্ডা করব, তো কি করি, ঢালাঢালি করি অথবা বড় পাত্রে রাখি, তাহলে পাত্রটা তো গরম হয়। আর আমি কি করি, আমি একসঙ্গে 4টে পাত্র নিয়ে আমার ছেলেকে দুধ খাওয়ানোর সময় কি করি, একবার এই পাত্রে রাখি, পাত্রটা গরম হয়ে গেল, তারপর আর একটা বড় পাত্রে রাখি, সেটা গরম হয়ে গেল, কেননা মাছবে তো অন্য একজন, যাও ছেলের মা। তাহলে আমার তাড়াতাড়ি কাজটা করতে হবে। আর আমার নামই টাইম, আপনারা জানেন, টেলিকম টাইম বর্তমানে আমার প্রজেক্ট। এই প্রজেক্ট আমি এটাকে বিজনেস বা শিক্ষা ইত্যাদি কিছু বলতে পারি না, আসলে এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে আমরা প্রত্যেকের টাইমটাকে সুন্দর করে তুলব আর টাইমটাকে কাজে লাগাবো। তো বেসিক্যালি মাঝে মাঝে গল্পও হচ্ছে, বেসিক্যালি আমার এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল অংশ বা প্রধান অংশ
আওয়াজ হবেই। আমি রাত্রেবেলার ভিডিও না, এটা একদম ঘটকপুকুরে ভিডিও হচ্ছে, আর ঘটকপুকুর টেলিকম টাইমে। আর এইখানে প্রচুর পরিমাণে যান চলাচল করে। কম্প্রেসার যখন প্রেশার দেবে, একটু আগে বলেছি গ্যাসকে প্রেশার দিলে গরম হয়ে যায়। কম্প্রেসার যখন প্রেশার দেবে দিয়ে কোথায় পাঠাবে? কনডেন্সারে পাঠাবে। কোথায় পাঠাবে? কনডেন্সারে। আর কনডেন্সারটা কি একদম জাবদা লোহা দিয়ে তৈরি, কালো রঙের। আর এর মধ্যে যখন হাওয়া এসে পৌঁছবে, গ্যাস এসে পৌঁছাবে। গ্যাস, এই গ্যাসটার ম্যাজিক পরে বলবো, রেফ্রিজারেন্ট গ্যাস নিয়ে কিছু বলার আছে। তবে আপনারা জানবেন যে জল বাষ্প হয় কত টেম্পারেচারে? 100 ডিগ্রি টেম্পারেচারে বাষ্প হয়। আমি যদি বাষ্প করে দিতে পারি কম টেম্পারেচারে, হাত দেন, পবিত্র জল, কোনো অসুবিধা নেই। এই যে হাত পেলাম, হাতের উপরে 1 ফোঁটা জল ফেললাম, 2-3 ফোঁটা পড়ে গেছে, হাতের উপর ছড়িয়ে দিলাম। আপনারা অনুভব করেন তো কি হবে? এইবার এই হাতের উপর ফু দিলাম, আপত্তি নেই তো? না। কি হচ্ছে? ঠান্ডা লাগছে। তার মানে বলুন, তার মানে হাতের থেকে তাপ নিচ্ছে, তাপ নিচ্ছে মানে ঠান্ডা লাগছে। আর তাপ নিচ্ছে কেন? ছড়িয়ে পড়েছে তাই। আর এখন বাষ্প হয়েছে, 100 ডিগ্রি টেম্পারেচার হয়েছে। কেন 100 ডিগ্রি টেম্পারেচার পেয়েছে? কখনো নয়। কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচার ছাড়াও জলকে বাষ্প করা যায়, প্রমাণ করে দেখিয়ে দিলাম। হাতটা পরে ধুয়ে নেবেন। তাহলে আমরা বুঝলাম যে জলও কিন্তু কম তাপমাত্রায় বাষ্প পরিণত হয়। বাষ্প হয়েছে না ভিতরেটা নিয়ে গেছে? না, বাষ্পই হয়েছে। তাহলে আপনার ঠান্ডা লাগবে না। তাপটা ও সংগ্রহ করেছে। আপনি তাহলে মোবাইলের উপর জল দিন, মোবাইলটা টেনে নেবে না? সেটাও তো উঠবে। বাড়ির মেঝের উপর জল দিয়ে মোছা হচ্ছে, সেটাও টান উঠবে। তাহলে 100 ডিগ্রি টেম্পারেচারে জল বাষ্পীভূত হয়, সেটা কন্ডিশন, ওটাকে বলা হয় বয়েলিং টেম্পারেচার, ফুটে বাষ্প হওয়া। বাষ্প সারাক্ষণই হচ্ছে। তেমনি আমাদের যে রেফ্রিজারেন্ট আছে, সে কিন্তু খুব কম তাপেই বাষ্পে পরিণত হয়। আর বাষ্পে পরিণত হওয়ার জন্য ঘর থেকে প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করবে, কিন্তু তাকে তরল রাখতে হবে। তাকে আর তরল রাখতে গেলে নিয়ম কি? প্রেসার দিতে হবে। আর প্রেসার দিলে কি হবে? প্রেসার দিলে সে কি হবে? সে অবশ্যই উত্তপ্ত হয়ে যাবে। কিছুটা তাপ কমানোর জন্য আমরা কন্ডেন্সারের মধ্যে প্রবেশ করাবো এবং তাকে অতিরিক্ত তাপটাকে বের করে দিয়ে তাকে তরল রাখতে সাহায্য করব। যতই এগিয়ে যাক, ধীরে ধীরে সে তরল অবস্থাতেই থাকবে। প্রেশার কমে গেলেও যাতে তরলে থাকে, তার জন্য আস্তে আস্তে আমরা তাপটাকে অ্যাডজাস্ট করে নেব। এটা একটা দারুণ প্রক্রিয়া। যদি সম্ভব হয়, আমি ভিডিওর কর্নারে বেশ কিছুটা জায়গা রেখেছি আমার মাথার পাশে, আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি না থাকে তাহলে বুঝবেন সেরকম কোনো অ্যানিমেটেড ভিডিও আমার লাইসেন্স এর অভাবে আমি দিইনি। যদি এটা লাইসেন্স পারমিট করে তাহলে অবশ্যই এই ভিডিওটা এখানে থাকবে। আপনারা ইউটিউবে দেখে নেবেন যে কী করে অ্যানিমেটেড ভিডিও, কন্ডেনসেশন, এভাপোরেশন বা হাউ ডাজ রেফ্রিজারেশন ওয়ার্ক বা রেফ্রিজারেটর ওয়ার্ক, এই ধরনের কোনো ইংলিশ সার্চ বা বাংলা সার্চ করেও দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কীভাবে সেই কোন জায়গাটায় তরল, কোন জায়গাটায় বাষ্প থাকে। আর আমাদের কাছে কিছু ভিডিও আছে যেগুলো আমি আপনাদেরকে একটু একটু করে শেয়ার করে দেবো, এই জন্যই গ্রুপ করা। তো যাই হোক, আমরা একটুকু বুঝলাম কন্ডেন্সার গ্যাসকে তরল রাখতে সাহায্য করে। অনেকে অনেক কথা বলেছেন, তরল করতে সাহায্য করে, তরল করতে সাহায্য করে। আমি বলবো বেসিক্যালি কম্প্রেসার, কারণ কম্প্রেসার যদি চাপ না রাখতো তাহলে সে তরল হতে পারতো না। কারণ চাপ ছাড়া গ্যাসও তরল হয় না। আমরা যে গ্যাস, ফ্লেমেবল গ্যাস, যে গ্যাস দিয়ে আমরা আগুন জ্বালাই, যে গ্যাস দিয়ে রান্না করি,
সেই গ্যাসটাও কিন্তু ভেতরে নাড়াচাড়া করলে দেখবেন তরল। আমরা যখন গ্যাস রেফ্রিজারেশনে চার্জ করি দেখবেন সেই গ্যাসটাও তরল। তাহলে এই যে গ্যাসগুলো তরল অবস্থায় রয়েছে তার চাপে রয়েছে বলেই তরল রয়েছে। এবার একটা মজার ব্যাপার বলি, গ্যাস সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে যাচ্ছে। কত ভালোবেসে কথাগুলো বলছি, আপনাদের কিন্তু ভালোবেসেই এই সাবজেক্টটা শিখতে হবে। আমি কিন্তু ভালোবেসে বলছি, আমার কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন সাবজেক্টের প্রতি আমার একটা ভালোবাসা আছে। আর আপনাদেরও যদি ভালোবাসা থাকে তাহলে দৌড় ধরতে এতটুকু সমস্যা হবে না, দৌড় ধরতে কিচ্ছু সমস্যা হবে না। দেখবেন কিছু কিছু ডাক্তার আছে চোখের নিচে দেখে বলে দেয় তোমার এই রোগ হয়েছে। নাড়ি দেখে আগে ডাক্তাররা বলে দিতেন এই রোগ হয়েছে, আমরাও মিটার দেখে বলে দিই। মিটার নিয়ে তো পরের অধ্যায় হবে, আগেও অধ্যায় দেওয়া রয়েছে, ইউটিউব চ্যানেলেই রয়েছে মিটারের সুন্দর ভিডিও রয়েছে। এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কন্ডেন্সারের পর কি করি আমরা। কন্ডেন্সারের পর না ওটাকে ছেঁকে ফেলি, ড্রাই করে ফেলি। ড্রাই করা মানে হচ্ছে তার মধ্যে বাষ্পটাকে নিষ্কাশন করে ফেলা। বাষ্প কোথা থেকে এসছে? কম্প্রেসারের মধ্যে তেল আছে, তেলের বাষ্প আসতে পারে। কিন্তু যদি সূক্ষ্ম ছিদ্র বিশিষ্ট পথ থাকে, যেমন এভাপরেটরে রয়েছে, তেমন পথে যদি কোনো বাষ্প গিয়ে জমাট বেঁধে লাইনটাকে বন্ধ করে দেয়, তখন আমরা সেই সিস্টেমটাকে বলবো চোকিং। তেল জমে যায় না শীতকালে, তো তেমন এর মধ্যে তো তেলটা গিয়ে বাষ্প গিয়ে জমে যাবে একটু একটু করে। তো এইটাকে আটকানোর জন্য ড্রায়ার নামক একটা পার্ট ব্যবহার করা হয়। আমি পরদিন দেখাবো, এখন আর কোটো খোলার সময় নেই, নিচে রাখা আছে। ড্রায়ার এর মধ্যে যখন প্রবেশ করছে তখন তার মধ্যে সিলিকা জেল আছে, মেটাল নেট আছে, জালি 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 কি হচ্ছে? কার্বনের কণা, তেলের বাষ্প সিলিকা জেল আপনারা সবাই দেখেছেন জুতোর খাপের মধ্যে রাখা থাকে, বেল্টের মধ্যে রাখা থাকে, মানি পার্সের প্যাকেটের মধ্যে রাখা থাকে। যেখানে লেদার আইটেম, আপনাদের পাশে লেদার কমপ্লেক্স আছে, লেদার আইটেম রাখা হয় সেখানে রাখা থাকে। ইলেকট্রনিক গেজেটের বাক্সর মধ্যে রাখা থাকে একটা ছোট্ট সাদা প্যাকেট, যার মধ্যে দানা দানা টিকটিকি ডিম থাকে। এইটার নামই সিলিকা জেল। দেখবেন পেপারে লেখা রয়েছে সিলিকা জেল, নট ফর ইট, এটা খাওয়ার জিনিস নয়। তো এইটা আপনারা সিলিকা জেলটাকে এবং মেটাল নেটের মাধ্যমে ওইটাকে শুদ্ধ করা হয়। তারপরে এই ক্যাপিলারি টিউব অনেক দীর্ঘ নলের মধ্যে দিয়ে, আর এই ক্যাপিলারি টিউবটা কেন সেটাও তো একটু জানার দরকার। একটা মজার ব্যাপার দেখেছেন যে এই ক্যাপিলারি টিউবটাকে আমরা একদম ফিরে যাওয়ার যে লাইনটা, এটা দিয়ে ফিরে যাচ্ছে, এই যে ফিরে যাওয়ার লাইন, এই ফিরে যাওয়ার লাইনের মধ্যে দিয়ে রিপিট করে একদম নিয়ে এসছি জড়িয়ে। কেন? কারণ এটা কিন্তু আসার পথ, আর এটা ফেরার পথ কম্প্রেসারে। এটা গ্যাস যাওয়ার পথ, ওই যে ড্রায়ারের পথ ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউব কি? হ্যাঁ হ্যাঁ। আর কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য বলতে ভুলে গেছি, কন্ডেন্সারকে ঠান্ডা করার জন্য স্টিক, পাশাপাশি হাওয়াও দেওয়া যেতে পারে, জল ঝরানো যেতে পারে। কুলিং সিস্টেমে দেখেন ওয়াটার কুলার, ওই যে আপনাদের এই বড় বড় যে যেখানে কোল্ড স্টোরেজ থাকে, কোল্ড স্টোরেজের উপর জল ফেলা হয়, যেখানে আলু ভেবে রাখা হয়, কোল্ড স্টোরেজের উপর বর্তমানে গেলে প্রচুর দেখা যাবে জল ফেলে থাকে ঠান্ডা। আরে বাবা, যেখানে বড় উঁচু কল আছে সেই বড় কলে বড় বড় এরকম কয়েল থাকে, তার উপর জল ফেলা হচ্ছে, ওটা হচ্ছে কন্ডেন্সার। আর আমাদের এয়ার কন্ডিশন মেশিনে কি করা হয়? একটা পাখা চালিয়ে দেওয়া হয়, এই পাখার মধ্যে দিয়ে কন্ডেন্সার ঠান্ডা হয়। বুঝতে পারছি হচ্ছে। এইবারে এই যে টোটাল ঠান্ডা প্রক্রিয়াটা হয়ে গেল, এই ঠান্ডা হয়ে যাওয়ার পরে ক্যাপিলারি টিউবের মধ্যে গিয়ে প্রেশারটাকে ধরে রাখতে হবে। তো অনেকটা দূরে গ্যাস চলে এসছে, প্রেশার ধরে রাখতে গেলে রাস্তা ছোট করে দাও। যদি আমার পুজো প্যান্ডেলে ভিড় বাড়াতে হয়, চাপাচাপি করতে হয়, তাহলে আমি কি করব? যেতে দেব না, আটকে দেব। এই আটকে দেওয়ার পর রাস্তাটা ছোট করে দেওয়ার ফলে সেখানে প্রেশারটা ধরে রাখবে। আর প্রেশার থাকলেই লিকুইড থাকবে, প্রেশার যখনই চলে যাবে লিকুইড ফরম্যাট হাওয়া। কারণ গ্যাসের যে মেসেজ আছে, গ্যাসের যে গ্যাস লাইটার আছে, সেই গ্যাস লাইটারের প্রেশার যদি আমি ছেড়ে দিই, গ্যাস লাইটারের প্রেশার যদি, ওদিকে কি কথা বলেছো,
গ্যাস লাইটারের প্রেশার যদি আমি ছেড়ে দিই, গ্যাসটা উদ্বায়ী হয়ে উড়ে যায়, তাই তো? তাহলে গ্যাসটা যে উড়ে যাচ্ছে, এটা উড়ে যাওয়ার কারণ কি? প্রেশার ছেড়ে দিচ্ছি বলে। তুমি যদি ফায়ার না করে গ্যাস লাইটারে প্রেশার দিয়ে ধরে রাখো, তাহলে দেখবে গ্যাস লাইটারের মুখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াই? কেননা ওখানে তাপ না নিলে সে কিছুতেই বাষ্প হতে পারবে না। তো যেখানে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে, সেই জায়গাটা ঠান্ডা হবে, আর এটার নামই এভাপোরেটর। সেখানে গিয়ে বড় হয়ে গেছে, প্রেশার ছেড়ে দিয়েছে, তাপ গ্রহণ করেছে। ভিডিওকে দীর্ঘায়িত না করার জন্য স্পিডে বলছি। আপনাদের যদি অসুবিধা হয় কমেন্টস করে জানাবেন, আর যদি প্রশ্ন থাকে আবার বলবেন। আর এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি আবার ভিডিও তৈরি করব। প্রথম কথা, তাহলে এভাপোরেটর এর মধ্যে গ্যাস প্রবেশ করার পরে জায়গাটা অনেক বেড়ে গেল। দেখছেনই তো ক্যাপিলারি টিউব এই আর এভাপোরেটরের জায়গা কত বড়, কত বড় বড় নল। তাহলে ক্যাপিলারি টিউবের চাইতে প্রায় 10 গুণ মোটা। তাহলে এই জায়গাটায় আসলে নিশ্চয়ই জমবে, বাষ্পে পরিণত হবে। কিছু বাষ্প পরিণত না হলে দুধটাও তো ঠান্ডা হতো না। তাহলে এইভাবে বাষ্প পরিণত করার জন্য যে রয়েছে তার নাম ভেপার, মানে বাষ্প, এভাপোরেটর। ভেপারেটর, ব্যাস। এভাপোরেটরকে ভেপারেটর ভাবুন না। তাহলে এই ভেপারে পরিণত করার জন্য ও কিন্তু খুব দ্রুত সাহায্য করছে, এবং ভেপারে পরিণত গ্যাস হওয়ার সময় এভাপোরেটরের গা দিয়ে প্রচুর পরিমাণে তাপ নিয়ে নিচ্ছে। এই তাপ ও নেবেই। এর হাত এবং জলের তাপ এক থাকলেও জল তাপ নিত, কেন জলের এখন বাষ্প হওয়ার জন্য যে চাপ দরকার সেই চাপে পৌঁছে গেছে, চাপ কমে গেছে। তেমনি ওই ভেতরে লিকুইড যেটা দেওয়া হয়েছে সেও কিন্তু মারাত্মক, মানে বাষ্প হওয়ার টেন্ডেন্সি। কেন? তার নাম গ্যাস, চাপে বাষ্প রাখা, চাপে তরল রাখা হয়েছিল। চাপ পড়ে গেছে ওখানে, আমাকে এখনই বাষ্প হতে হবে। আর বাষ্প হওয়ার জন্য সে প্রচুর পরিমাণে তাপ চারিদিকে খুঁজবে, ঘরের মধ্যে খুঁজে আপনার গায়ের থেকে তাপ নিয়ে গিয়ে এভাপোরেটর গ্যাসকে বাষ্প বানাবে। সেই গ্যাস বেরোচ্ছে না। অনেকে মনে করে ফ্রিজের মধ্যে গ্যাস আছে, সেই গ্যাস বেরোচ্ছে বলে আমাদের ঘরটা ঠান্ডা হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। সে সিল্ড ওয়েতে যাচ্ছে, হারমেটিক্যালি সিল্ড ইউনিট, অর্থাৎ এটা সম্পূর্ণ সিল্ড ইউনিটের মধ্যে প্রবাহিত হচ্ছে। আমি কোনো বৈজ্ঞানিক ভাষা ব্যবহার করছি না, সাধারণ ছাত্রদের বলছি যে এই সিল্ড ইউনিটের মধ্যেই একবার গ্যাসটা তরল হচ্ছে, একবার গ্যাসটা বাষ্প হচ্ছে, একবার চাপটা কমে যাচ্ছে, একবার চাপটা বেড়ে যাচ্ছে, এবং ঘুরপাক ঘুরপাক কম্প্রেসারের দুটো লাইনের মধ্যে দিয়ে একটা দিয়ে ডিসচার্জ বেরিয়ে যাচ্ছে, একটা দিয়ে সাকশন ঢুকে যাচ্ছে। এইভাবে বারবার একই কাজ সারা জীবন ধরে চলতে পারে, এবং যতক্ষণ চলবে ততক্ষণই আমাদের ঠান্ডা ঠান্ডা লাগবে। যদি কন্ডেন্সারের হাওয়া ঘরে ঢুকতো তাহলে গরম গরম লাগতো, আর এভাপোরেটরের হাওয়া, এভাপোরেটরের উপর থেকে হাওয়া বইছে, তাই সেই হাওয়া কি হবে? ঠান্ডা ঠান্ডা হবে, ড্রাই হবে। আমাদের শরীর বাষ্প থেকে তাপ নিয়ে নেয়, তাই জন্য বাষ্পগুলো জমে জমে বরফ হয়, ভেতরে জল তৈরি হয়, জল গড়িয়ে যায় ইত্যাদি। এখন অনেকটাই আপনারা বুঝেছেন। আমার টার্গেটে ছিল 25 মিনিটের মধ্যে ভিডিওটাকে কমপ্লিট করা। আপনারা যারা বুঝলেন বা বুঝলেন না তারা সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভবিষ্যতে আরও আলোচনা হবে। আর আমাদেরকে সাপোর্ট করুন। একটা চ্যালেঞ্জ করতেই পারি, অনলাইনে ভিডিও দেখার পর বা অনলাইন ক্লাস নেওয়ার পর মাত্র 10 থেকে 15 দিন যদি আপনারা এসে আমাদের বারাসাতের হোস্টেলে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনাকে কাজে আমি প্রবেশ করিয়ে দিতে পারবো। প্রচুর কর্মীর চাহিদা রয়েছে, তাই আজকে আর নয়, এখন আর নয়, এই ভিডিওটাকে ক্লোজ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।